বারবার জেল খেটেছেন, বারবার তাকে বিভিন্নভাবে তাকে আমি এই অনুষ্ঠান শুরুর আগে দেখছিলাম যে অন্তত ৭, ৮, ৯, ১০ বার তো তিনি জেল খেটেছেনই। যদি সময়ের হিসাবেও বলি সেটি ২ বছর অন্তত, তার বেশিও হতে পারে। সেই সময়ের মধ্যেও তিনি বিএনপিকে ধরে রেখেছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে তিনি ধরে রেখেছেন, নেতৃত্ব দিয়েছেন, বিভিন্ন সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দিয়েছেন, সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যাকে আমরা একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে জানি, তাকে আজকের অনুষ্ঠানে পেয়ে আমরা স্বাগত জানাই। আপনাকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই যেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আপনি আমাদেরকে সময় দিয়েছেন এবং আমাদের সাথে যুক্ত হয়েছেন। আপনাকেও ধন্যবাদ যে আপনি আমাকে ডেকেছেন। আপনার সঙ্গে কথা বলতে এমনি আমার ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। আমি 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 যে প্রশ্নটি করতে চাই সেই প্রশ্নটি হচ্ছে যে অনেকের মানে শুরুর প্রশ্নটি সেটি অনেকের প্রশ্ন। আমাদের আসলে অনেকগুলি প্রশ্ন আছে আপনার কাছে। আপনার যে প্রশ্নের জবাব আপনি যেভাবে দিতে চান সেভাবে দিবেন, না দিতে চাইলেও আমরা দিব, মানে আমরা এটা নিতে পারবো, এত অসুবিধা নাই। আমাদের প্রথম যে প্রশ্ন সেটি হচ্ছে যে জনাব তারেক রহমান দীর্ঘদিন দেশের বাইরে আছেন। আমরা দেখেছি যে ৫ই আগস্টে ক্ষমতার পট পরিবর্তনের পরে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে তিনি ভার্চুয়ালি একটি জায়গায় তার পরদিনই ভার্চুয়াল বক্তব্য দিয়েছিলেন, বিভিন্ন অনুষ্ঠানে অনলাইনে সক্রিয় থাকছেন, বক্তৃতা দিচ্ছেন। কিন্তু বিএনপির পক্ষ থেকে কি আসলে দেশের পক্ষ থেকে এই দাবি আছে তাকে দেশে আসার, বা তারা মানে বিএনপি কখন মনে করে যে জনাব তারেক রহমানের দেশে ফেরা উচিত, মানে সে সময়টা কখন হতে পারে? না, এখানে আপনার যে প্রশ্ন আছে তার মধ্যে দু তিনটি আপনার দিক আছে। একটা হচ্ছে আপনার বলছেন যে বিএনপি দাবি তুলছে কিনা। এখানে এখন যে অবস্থা আছে তাতে বিএনপি দাবি তোলার প্রয়োজন নেই। এখন ডিসাইডেড বাই তারেক রহমান হিমসেলফ, এবং পার্টিও সেটাই অপেক্ষা করছে। তার কতগুলো মামলা আছে, যে মামলাগুলো আপনার অনগোয়িং প্রসেসের মধ্যে আছে, কোর্টে আদালতে চলছে। আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি যে ওই মামলাগুলো শেষ করেই দেশে আসবেন। সেক্ষেত্রে আরেকটি প্রশ্ন এরকম হতে পারে কিনা যে আমরা বেগম খালেদা জিয়াকে অনেক দিন পরে দেখলাম যে তিনি সশস্ত্র বাহিনী যে দিবস ছিল ২১ নভেম্বর, সেটাতে তিনি উপস্থিত থেকেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসও তার সাথে কথা বলেছেন, উপদেষ্টাদের মধ্যে থেকেও কেউ কেউ তার সাথে আসলে কথা বলেছেন, আমরা এরকম দেখেছি। যদি এই মুহূর্তে নির্বাচন হয়, যেটি আসলে বিএনপি যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দাবি করছেন, তাতে বেগম খালেদা জিয়া কি প্রার্থী হবেন, বা বিএনপি সংসদ নেতা বা প্রধানমন্ত্রী হিসেবে কাকে চাইতে পারে, চেয়ারম্যান নাকি ভারপ্রাপ্ত চেয়ারম্যান? এখানে এই মুহূর্তে এখনই আমাদের এই প্রশ্নগুলো নিয়ে আমরা আপনার কাজ করছি না। কারণ আমরা এখন আমাদের সামনে যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ সেটা হচ্ছে যে আপনার এই ইন্টারিম গভর্নমেন্টের কাজগুলো তারা যেন শেষ করতে পারে। অর্থাৎ যে সমস্ত সংস্কারের বিষয়গুলো আছে, সেই সংস্কার যে কয়েকটা আপনার খুবই নির্বাচন কেন্দ্রিক এবং প্রয়োজনীয়, সেই সংস্কারগুলো করে নির্বাচনের কথা আমরা বলছি। এবং আমরা মনে করি যে এটা আপনার যথাসময়ে সেটা অনুষ্ঠিত হবে। এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া তো আমাদের পার্টির চেয়ারপারসন, এবং তিনি যদি নির্বাচন করতে সক্ষম হন শারীরিকভাবে, তাহলে অবশ্যই তিনি নির্বাচন করবেন। অন্যদিকে যেমন তারেক রহমান সাহেব আমাদের দলের হচ্ছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান এখন আছেন, এবং তিনিও নির্বাচন করতে চাইলে তিনিও নির্বাচন করতে যদি চান সেটা উনি করতে পারবেন, যে কটা সিটি তিনি করতে চান। তো এই নিয়ে কোনো সমস্যা নেই। সুতরাং খালেদা জিয়া নির্বাচন করলেন, প্রধানমন্ত্রী হলেন, বা তারেক রহমান সাহেব নির্বাচন করে প্রধানমন্ত্রী, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এই ব্যাপারে পার্টিতে আমাদের কোনো সমস্যা আছে বলে আমি মনে করি না। আলোচনা আছে কিনা, মানে মানে কে হবেন? না না, এই ধরনের আলোচনার এখন প্রয়োজন নেই। কারণ খালেদা জিয়া, বেগম খালেদা জিয়া এখনো বেশ অসুস্থ। উনি আগামীকাল কয়েকদিনের মধ্যে উনি যাবেন লন্ডনে চিকিৎসার জন্য। এবং সেখানে যদি তাকে প্রয়োজন হয় সেখান থেকে তিনি আমেরিকাও যেতে পারে, তার প্রয়োজন হয় চিকিৎসার জন্য। তো আমরা তাকে সম্পূর্ণ সুস্থ করে, আল্লাহ যেন তাকে সুস্থ করে নিয়ে আসেন সেটাই চাইবো, সেটাই চাচ্ছি আর কি। এই প্রসঙ্গে আর কি, মানে এই ১-২ নাম্বার প্রশ্নের প্রসঙ্গে শেষ প্রশ্ন, যে আপনি জনাব তারেক রহমানের মামলার কথাগুলি বলছিলেন, জনাব তারেক রহমানের মামলাগুলো থাকার কারণে কি তিনি দেশে আসার ব্যাপারে দেশকে নিরাপদ মনে করছেন না, এরকম কোনো কিছু কি আপনাদের মধ্যে না ভাবনা আছে? না না, সেই ধরনের কিছু ব্যাপার নয়। তার মামলাগুলো আমরাই চাইছি, দল চাইছি আমরা তাকে একেবারে আমরা মানে পুরোপুরি ভাবে মামলা মুক্ত করে নিয়ে আসতে চাই। যেহেতু তার মামলাগুলো সবই মিথ্যা মামলা, সাজানো মামলা, যার সমস্ত এভিডেন্সেস আর দেয়ার। সুতরাং সেই ক্ষেত্রে
তার যত দ্রুত সম্ভব আমরা আশা করি যে মামলাগুলো নিষ্পত্তি হয়ে যাবে। আজকের একটু কথায় আসি যে সংবিধানে উপপ্রধানমন্ত্রী পদ রাখা সহ আরও কতগুলি সংস্কারের প্রস্তাব বিএনপি দিয়েছেন। উপপ্রধানমন্ত্রী বা উপরাষ্ট্রপতি, তারপরে সংসদ উচ্চকক্ষ, গণভোটের বিধান প্রবর্তন করার প্রস্তাব। তো এইগুলি যদি সংবিধানে যাচাই বাছাই করে দিতে হয় তাহলে তো কিছুটা সময় লাগবে। আপনার কাছে যৌক্তিক সময়টা কত মনে হয় যে এই সরকারের কাছে কতটা সময় আসলে দেওয়া উচিত সরকারকে আসলে যৌক্তিকভাবে? আমরা এখন পর্যন্ত কোনো সময় বেঁধে দিইনি, এবং আমরা যেহেতু মনে করছি যে সরকার কাজ করছেন এবং ইতিমধ্যে কমিটিগুলো হয়েছে, আপনার কমিশনগুলো হয়েছে, কমিশনগুলো তারা দ্রুততার সঙ্গে কাজ করছেন, এবং আমরা আশা করি যে যত দ্রুত সম্ভব তারা করতে পারবেন। এটা তাদের উপর নির্ভর করবে যে তারা কখন নির্বাচনটা দিতে পারছেন। আপনারা কোনো টাইম ফ্রেম, না, আমরা কোনো টাইম ফ্রেম দেইনি। আমরা যেটা বলেছি যে একটা যেটা আপনার লজিক্যাল সেই সময়টুকু নিয়ে তারা করবেন। কেউ কেউ এরকম ইঙ্গিত করছেন যে বিএনপি আসলে এই মুহূর্তে নির্বাচনের জন্য আসলে চাপ দিতে চাচ্ছে, সরকারকে চাপ দিচ্ছে, তার ফলে সরকার একটু আনস্টেবল হচ্ছে। এইটা কি ঠিক? আবার অন্যদিকে সরকারের একটা জায়গা থেকে মনে হচ্ছে যে সরকার 2 বছর 4 বছর, হঠাৎ করে ডক্টর ইউনূস এটা 4 বছরের কথা বলাতে সেটা নিয়েও একটা বিভ্রান্তি তৈরি হয়েছে। আপনি এটাকে কিভাবে দেখেন? আমি দেখি একটু ভিন্নভাবে। এটা দেখি যে আমাদের দেশের মিডিয়া বা আপনারাই যারা মিডিয়াতে কাজ করেন, আপনারা সাথে স্পেকুলেশনস করেন, এবং স্পেকুলেশন করলে এটা আপনাদের হয়তো বা খুব ভালো হয়, কিন্তু আমাদের জন্য আমরা এই ব্যাপারটাতে আমি ব্যক্তিগতভাবে খুব বেশি আগ্রহী নই। কারণ আমরা আপনি যে কথাগুলো বললেন তার একটার সঙ্গে কোনো বাস্তবতার মিল নেই, এবং আমরা সেই ধরনের কোনো চিন্তা করছি না বা সে ধরনের ঘটছেও না। এবং আমি এখন পর্যন্ত দেখিনি যে আপনার সরকার যারা ইন্টারিম গভর্নমেন্ট আছেন তারা বেশি সময় থাকতে চান, 4 বছর থাকতে চান। কথাগুলো সেভাবে আসেনি, এগুলো আপনার মিসরিপ্রেজেন্টেড হয়েছে মিডিয়াতে। আর দ্বিতীয়ত আমরা যেটা বলছি, আমরা বলছি যে আমরা চাই যে আপনার একটা যৌক্তিক সময়ের মধ্যে সংস্কারগুলো হয়ে গেলে আমরা অবশ্যই নির্বাচনে যেতে চাই। আপনারা যৌক্তিক সময়টা, মানে হ্যাঁ আমাদের দোষ আছে জনাব মির্জা ফখরুল আলমগীর, আমরা ঠিকই, আমি দোষের কথা বলছি না, আমাদের কথা বলছি যে মিডিয়া আপনার স্পেকুলেট করেন, স্পেকুলেশন মিডিয়া করতেই পারে, কিন্তু আমরা যেটা বাস্তবতা আমি আপনাকে সেটাই বলছি। না মানে আপনি যদি অনুমতি দেন আমাদের অবস্থাটা আমরা একটু বলি যে আমাদের কাছে মনে হচ্ছে যে নির্বাচন সংস্কার, মানে কিছু বলা হচ্ছে যে কিছু যৌক্তিক সংস্কার করে যদি নির্বাচনটা না দেওয়া হয় তাহলে বিএনপি যখন ক্ষমতায় আসবে বা অন্য কেউ যখন ক্ষমতায় আসবে তারাও আসলে একই সরকারের সমান ফেসিস্ট হতে পারে, গত সরকারের সমান। তো সেইটা চিন্তা করে তাদেরকে সংস্কারের কথা বলা হচ্ছে। আমি এটার সঙ্গে একেবারেই একমত নই। আমি ঘোরতর আপত্তি জানাচ্ছি, তীব্র প্রতিবাদ জানাচ্ছি। বিএনপির সঙ্গে ফ্যাসিস্ট আওয়ামী লীগের তুলনা করার কোনো কারণই থাকতে পারে না। কারণ বিএনপি ইজ এ পার্টি যে দলটা বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসেছে। আওয়ামী লীগ একদলীয় শাসন ব্যবস্থা বাকশালে ছিল, আমরা বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসেছি। আমরা সংসদীয় গণতন্ত্র নিয়ে এসেছি, ম্যাডাম জিয়া নিয়ে এসেছেন। আমরা তত্ত্বাবধায়ক সরকার বিধান পাশ করেছি পার্লামেন্টে, এবং আমাদের কাছে ফ্যাসিস্ট আবার এখন পর্যন্ত তো প্রশ্নই উঠতে পারে না। আমাদের যে পার্টির স্ট্রাকচার, আমরা যে কাজ করেছি সেগুলো সমস্ত গণতন্ত্রের পক্ষে গেছে, এবং 14 বছর লড়াই করেছি তো ফ্যাসিস্ট হওয়ার জন্য নয়, গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য। সুতরাং এই কথাগুলো যখন বলা হয় তখন এই কথাগুলো আমার কাছে মনে হয় যেটা আপনার শুধুমাত্র হয় কথার কথা বলার জন্য বলা হয়, অথবা বিএনপিকে আপনার ছোট করে খাটো করে দেখানোর চেষ্টা করা হয়। কিন্তু এইখানে তো পাশাপাশি আরও দুইটা সত্য আছে। একটা সত্য হচ্ছে যে বিএনপিও তো আসলে ক্ষমতায় ভারসাম্যের কথা বলছে, এবং সেই ক্ষমতায় ভারসাম্যের কথা বলতে গিয়ে এই প্রধানমন্ত্রী, উপপ্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি জাতীয় সংস্কারের কথা বলছে, এই বিষয়টি যেমন আছে। এবং বিএনপিও রাষ্ট্র ক্ষমতায় ছিল, তখনও বিএনপিতে আসলে ক্ষমতার ভারসাম্য আছে কিনা সেটা নিয়ে প্রশ্ন উঠেছে। আবার আপনি যদি আমাকে অনুমতি দেন আমি বলবো যে বিএনপির একজন খুব গুরুত্বপূর্ণ শীর্ষস্থানীয় নেতা জনাব মওদুদ আহমেদ, আমি তাকে কোট করছি, তিনি লিখেছিলেন আমরা ক্ষমতায় গেলে বিএনপি সাফল্য হবে আরও কম, কারণ দলটি শাসন কৌশলে কোনো উন্নতি হয়নি, দলটিতে নেই কোনো আত্মোপলব্ধি এবং আত্মসংশোধন শব্দ দুটির অস্তিত্ব। অর্থাৎ এরকম কথা কিন্তু আছে। মওদুদ আহমেদের কথাই যে আপনার চূড়ান্ত কথা তা তো নয়। জি, মওদুদ আহমেদ তার দৃষ্টিকোণ থেকে তিনি ওই কথাগুলো বলেছেন।
Okay. আমি তো মনে করি যে কথাগুলো সঠিক নয়। হুম হুম বিএনপি একটা পার্টি, যে পার্টিটা আপনাকে গণতন্ত্রকে রিইন্ট্রোডিউস করেছে, মাল্টি পার্টি সিস্টেম ইন্ট্রোডিউস করেছে, যেটা আগে আমি বললাম, আর রিপিট করতে চাই না। হুম হুম। তো বিএনপিকে ওই দলের সঙ্গে বা ভাই দলের সঙ্গে তুলনা করাটাকে আমি মনে করি এটা একটা সঠিক তো নয়। আমি মনে করি এটা একটা উদ্দেশ্য প্রণোদিত। আচ্ছা, আহ, আরেকটি ব্যাপার সেটি হচ্ছে আমার আগেকার প্রশ্নের সাথে সম্পর্কিত, যে গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার দেশ ছেড়ে পলায়ন, আওয়ামী লীগের নিষ্ক্রিয়তা এক ধরনের, মানে আওয়ামী লীগ দেশের রাজনৈতিক প্রেক্ষাপট থেকে বাদ হয়ে গেছে, কেউ কেউ আমাদের মিডিয়ার ভাষায় কেউ কেউ বলছেন যে একটা -1 হয়ে গেছে। অন্তর্বর্তী সরকারকে নিয়ে কোনো -2 সংখ্যা কি আছে? কেন এই প্রশ্নটি উঠছে সেটিও আমি বলি, যেটা কিছুটা আপনি আগেই প্রশ্ন করেছেন, যে আওয়ামী লীগ আমলে কিন্তু আমরা দেখেছিলাম যে বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য বারবার বলা হচ্ছিল, কিন্তু 3.5 মাস পরেও বেগম জিয়া এখনও দেশে আছেন, তারেক রহমান সাহেব এখনও দেশে ফিরেন নাই। তো এইটার ক্ষেত্রে কি -2-র কোনো আশঙ্কা আপনাদের মধ্যে রয়েছে কিনা অন্তর্বর্তী সরকারকে নিয়ে? এই -2 তো এসেছিল আপনার 111-এ। এখন আপনার এই -2 কোনো সমস্যা নেই। কারণ হচ্ছে যে আমরা আগেই বলেছি, আমি গতকাল একটা ইন্টারভিউতে বলেছি যে বিএনপিকে এখন আর কেউ মাইনাস করতে পারবে না। এগুলো এক। 2 নম্বর হচ্ছে, আওয়ামী লীগ যদি নিজেরা মাইনাস হয়ে গিয়ে থাকে তো সেটা তো আওয়ামী লীগ হয়েছে, কারণ সে দেশেই নাই, তার নেত্রী পালিয়ে গেছে। সুতরাং আপনার এই জায়গাতে তো তারা নিজেরাই চলে গেছে। এখানে একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে, যে রাজনৈতিক দলটি পলিটিক্যালি ব্যাংক্রাফ্ট হয়ে যায়। আওয়ামী লীগ তো এখন আসলে পলিটিক্যালি ব্যাংক্রাফ্ট একটা রাজনৈতিক দল। আমি আগে থেকে বলছিলাম কথাটা আর কি। তার কোনো রাজনীতি নেই। সে ক্ষমতাকে এমন ভাবে ব্যবহার করেছে তাদের ব্যক্তিগত স্বার্থে, শুধু দলীয় স্বার্থে না, প্রত্যেকের ব্যক্তিগত স্বার্থে। দে হ্যাভ মিন্টেড মানি লাইক এনিথিং। দেশকে তারা একেবারে ফোকলা করে দিয়েছে, এবং সেই দেশকে ফোকলা করে দিয়ে পালিয়ে গেছে, এবং এটা জনরোষে পালিয়েছে। নর্থদের যে কোনো মিলিটারি কু বা কিছু হয়েছে, পিপলস রেথ, জনরোষ, সেই রোষে তাকে পালিয়ে জীবন বাঁচাতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। আমরা কোনো মতেই যেন চেষ্টা না করি এটাকে কোনো মতে খাটো করা। দ্য ফ্যাসিস্ট আওয়ামী লীগ রেজিম এতে বাধ্য হয়েছে দেশ থেকে পালিয়ে যেতে জনরোষে। ওকে, গত 15 বছরে আওয়ামী লীগের শাসনকে যে ফেসিবাদী বলা হচ্ছে, এবং তার যে পালিয়ে যাওয়াটা, যেটি আসলে আপনি এখন বর্ণনাও করলেন, দুর্নীতি, তারপরে নানা ধরনের নানা কারণে, কিন্তু তার পেছনে আপনাদের আমলে যে 20 বছর আগে 21 আগস্টে গ্রেনেড হামলা, বিচারকদের বয়স বাড়িয়ে তত্ত্বাবধায়ক সরকারকে প্রশ্নবিদ্ধ করার মাধ্যমে শেখ হাসিনাকে কর্তৃত্ববাদী শাসনের দিকে নিয়ে যাওয়া, এ নিয়েও আসলে নানা ধরনের আলোচনা আছে। এই দুটি ঘটনা যদি হাইন্ডসাইট আপনি একটু দেখেন, যে মানে যেগুলি হচ্ছে ক্রাইমের ঘটনা, অর্থাৎ হচ্ছে 21 আগস্টের গ্রেনেড হামলা, 10 ট্রাক অস্ত্র, আবার অন্যদিকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাকে একটা এরকম জায়গায় নিয়ে যাওয়া, এই দুটিকে আপনি আপনার মূল্যায়ন আমরা একটু শুনতে চাই, যে দুটি। আপনার 21 আগস্টের যে ঘটনা, এই ঘটনার সঙ্গে বিএনপিকে জড়িত করা এবং বিশেষ করে তারেক রহমান সাহেবকে জড়িত করা, এটা পুরোপুরি ভাবেই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এটা কোনো মতেই বিএনপি এর সঙ্গে জড়িত তো নয়ই, বরঞ্চ আমি মনে করি যারা বিএনপিকে শত্রু হিসেবে চেনে তারা জড়িত, এবং এখানে বেনিফিশিয়ারি কারা হয়েছে সেই বিষয়টা আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। 21 আগস্টের মামলায় হু ওয়াজ দ্য বেনিফিশিয়ারি? বেনিফিশিয়ারি ওয়াজ আওয়ামী লীগ। কারণ বিএনপি ক্ষমতায় থেকে সে এমন কোনো ঘটনা ঘটাবে কেন যে ঘটনাটা তার বিপক্ষে যাবে? এটা গেল 1 নম্বর। আর আপনি যে প্রসিডিংস গুলো দেখেন সমস্ত, আপনি তো একসময় বিচার বিভাগের মানুষ ছিলেন, দেখবেন যে তারেক সাহেবকে এখানে জড়িত করা হয়েছে 4টা আপনার আইও চেঞ্জ করার পরে। সর্বশেষ যে আইও নিয়ে আসা হয়েছে সে হচ্ছে আওয়ামী লীগ দলীয় ভুক্ত কাহার এখন, যে আপনার নিজে থেকেই তাদের মানে নির্দেশে সে এই চার্জশিটটা করেছে, যেটা কোনো সম্পর্ক নেই। অন্যদিকে যে আপনার মূল আসামি ছিল, ভদ্রলোকের নাম আমি ভুলে যাচ্ছি, মৌলানা মুফতি মোহাম্মদ, তিনি, তাকে দিয়ে 164 দিন তাকে টর্চার করে তাকে দিয়ে একটা আপনার স্টেটমেন্ট করিয়ে নিয়েছিল। পরে দেখা গেছে যে উনি নিজেই সেটাকে আবার ভোগ করেছেন, বলেছেন যে এটা আমাকে টর্চার করে নেওয়া হয়েছে। এবং দেখেন কিভাবে কি মারাত্মক ঘটনা, কোথায় চলে গিয়েছিল সবকিছু। এবং হি ওয়াজ হ্যাং বিফোর দ্য ট্রায়াল ওয়াজ কমপ্লিট। তো যে প্রধান আসামি তাকে আপনি আগেই অন্য একটা মামলাতে ঝুলিয়ে দিলেন যাতে আসল সত্যটা বেরিয়ে নিয়ে আসে। তো এই কথাগুলো কিন্তু কেউ আপনার ইনভেস্টিগেটিভ জার্নালিজম করে না, যার ফলে
এই বিষয়গুলো আসে। আপনারা পলিটিক্যালি জিনিসটাকে নিয়ে চেষ্টা করেন, why don't you না try to মানে go deep into it? আমি বলি, শেষ করি জি প্লিজ। জি 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 প্লিজ জি ইনভেস্টিগেটিভ প্লিজ জার্নালিজমটা সিরিয়াসলি করেন এবং এটাকে ফাইন্ড আউট করেন যেটা আসলে ব্যাপারটা কি ছিল। সেটা করছেন না, করছেন যে বিএনপি কে সলভ করার জন্য করছেন। এটাকে আমি মনে করি এটা এক ধরনের রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। ওকে ওকে, আমি ইনভেস্টিগেটিভ জার্নালিজমের প্রসঙ্গে মানে আমি আপনাকে মাঝখানে ইন্টারাপ্ট করতে চাইনি, আমি শুধু বলতে চাইছিলাম যে এইটা তো আসলে আমাদেরও সীমাবদ্ধতা থাকে ইনভেস্টিগেটিভ জার্নালিজম যে আমরা করতে পারি নাই, কিন্তু এই কথাও তো সত্য যে বিএনপির আমলে আমরা একটা 21 আগস্টের গ্রেনেড হামলার পরে আমরা একটা জজ মিয়াকে দেখেছিলাম, যে জজ মিয়া একটা বানানো হতে পারে আমি ধরে নিচ্ছি সেটা আপনারা মনে করছে যে ভুল, আমিও ভুল ধরে নিচ্ছি, কিন্তু আপনারা তো পারতেন এখানে একটা ইনভেস্টিগেটিভ জার্নালিজম করে আসল সত্যটা উদ্ঘাটন করতে, সেটা তো করেনি। আমি আপনাকে আসল সত্যটা বলছি যেটা, সেটা আমি বললাম। আপনি এই জিনিসগুলো তো আপনারা কখনোই তুলে ধরবেন না যে 4 বার তার আয়ু চেঞ্জ করা হয়েছে, কখনোই তুলে ধরবেন না যে কার আকাঙ্ক্ষা দেওয়া হয়েছে যে আওয়ামী লীগের নমিনেশন চেয়েছিল, অবশ্যই তুলে ধরবেন, কখনোই তুলে ধরবেন না যে মুফতি মাহমুদকে বিচার শেষ হওয়ার আগে থেকে আপনার ফাঁসি দেওয়া হয়েছে। তো দিজ আর দ্য এভিডেন্সেস যেখানে আপনি পরিষ্কার বুঝবেন যে একটা শুধুমাত্র সাজানো মামলা, তাকে এখানে জড়িত করার জন্য এই কথাগুলো এসেছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করার জন্য বা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিচারকদের বয়স বাড়ানো এবং একজন বিচারপতিকেই আসলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রধান করার লক্ষ্য নিয়ে সেইটা করার কারণে বিচার মানে এই পুরো বিধানটাই এটা দিস ইজ ইওর ন্যারেটিভ, এটা আমাদের ন্যারেটিভ নয়। আচ্ছা, আমরা মনে করি যে ওই সময় প্রয়োজন ছিল আপনার বয়স বাড়ানোর ব্যাপারটা, ওটা বাড়ানো হয়েছিল। ইট মে নট ওয়ার্ক, সেটা অন্য কথা। একটা জিনিস আপনি আবার ভুলে যাবেন না যে 1/11 আগে চক্রান্তটা একটা হয়েছিল। সে চক্রান্ত হচ্ছে যে আপনাদের সেই 9/11 ঘটেছিল তার আগে, আর এখানে আপনার কিছু পশ্চিমা দেশ একসাথে হয়ে চুইজডে ক্লাব তৈরি করেছিল, একই সঙ্গে ভারতবর্ষ তার সঙ্গে যুক্ত হয়েছিল, এবং তাদের মূল টার্গেটটা ছিল যে জাতীয়তাবাদী শক্তিকে এখান থেকে নির্মূল করা। এবং যেহেতু তারেক রহমান সাহেব জাতীয়তাবাদী শক্তির উঠতি নেতা ছিলেন, হি ওয়াজ দ্য রাইজিং লিডার, সুতরাং তাকে আপনারা মেলাইন করার জন্য, তার ভাবমূর্তি নষ্ট করার জন্য একটা পরিকল্পিতভাবে এই চক্রান্তগুলো করা হয়েছে এবং এই ক্যাম্পেইনটা চালানো হয়েছে, হুইচ ইজ টোটালি পলিটিক্যাল। অন্তর্বর্তীকালীন সরকার আসলেই আমরা 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 দেখি যে এইটার সাথে আসলে নানান আশকথা পাশকথা যুক্ত হয়। আপনি যেটিকে আন্তর্জাতিক চক্রান্তের কথা আগের সরকার মানে 2007 সালে সরকার বললেন, এবার অন্তর্বর্তীকালীন সরকারের আগমনটাও কি আপনার কাছে একটা চক্রান্তের বিষয় বলে মনে হয়? কারণ আমরা দেখি যে প্রশ্নই উঠতে পারে না, প্রশ্নই উঠতে পারে না, কারণ আমরা দেখি যে এবারকার অন্তর্বর্তী সরকারের যে আগমন, এটা একটা জনগণ ছাত্রদের একটা সম্মিলিত আপনার আন্দোলন, একটা আপনার অভ্যুত্থানের ফলে। এখানে আপনি চক্রান্ত দেখছেন কোথায়? আমি এটাকে দেখছি যে এটা একটা বাংলাদেশের জনগণের একটা পুরোপুরিভাবে একটা বিপ্লবের আকাঙ্ক্ষা থেকে এটা এসেছে, এবং সেখান থেকে এসেছে যে they want to get rid of this fascist government, হাসিনা গভর্নমেন্ট, মার্ডারার। তার বিরুদ্ধে আজকে আপনার জনগণ ফুঁসে উঠে। আপনি চিন্তা করে দেখেন, আপনি তো দেশে ছিলেন না, সেই সময় যদি দেশে থাকতেন তাহলে দেখতেন শিশু, নারী, বৃদ্ধ কেউ ঘরে ছিল না, সব বেরিয়ে পড়েছিল। কারণ এই ফ্যাসিস্ট আমেরিকার হাতে প্রায় শত শত হাজার হাজার ছেলেমেয়েরা নিহত হয়েছে, হত্যা করেছে। না, দেশে না থাকলেও আমি আসলে এই খবরগুলি সবসময় দেখছিলাম আমার নিজস্ব সোর্স থেকে, আমাদের লোকজন। এখন তো আমি মনে করি যে আমাদের সকলের উচিত, যারা আমরা দেশকে ভালোবাসি, গণতন্ত্রে বিশ্বাস করি, আমাদের এই বিষয়গুলোকে হাইলাইট করা। আমরা ফ্যাসিস্টদের যে বয়ান, যে বক্তব্য, সেই বক্তব্য যেন ফিরে না যায়। না, অবশ্যই আপনি যে প্রশ্নগুলো আনলেন, এর সবই হচ্ছে আপনার ফ্যাসিস্টদের বক্তব্য। ওকে, আমি ওই সময়কার কথায় আমি আপনার কথায় একমত যে এই বয়ানগুলি আওয়ামী লীগ আসলে গত 15 বছর ধরে বিভিন্নভাবে বিভিন্ন মাধ্যমে এটি দিতে চেষ্টা করেছে। আমরাও আপনার মাধ্যমেই বা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের মাধ্যমে সেটি আসলে আপনাদের অবস্থান জানতে চেয়েছি, আপনারা কনসিস্টেন্টলি আপনাদের অবস্থান জানিয়েছেন। আমি এই সময়কার কথায় আসি। এইবারের যেটিকে আপনি জনগণ এবং ছাত্রদের আন্দোলন আপনি বলছেন, যে আপনার কাছে কি মনে হয় না যে এই আন্দোলনটি
বিএনপির নেতৃত্বে হলে বা বিএনপি যত বছর ধরে এই আন্দোলনটি করতেছিল সে বিএনপির নেতৃত্বে যদি আন্দোলনটি সফলতা পেত, তাহলে আসলে এই যে সরকার এবং সরকারের মধ্যে যে বিভিন্ন দুর্বলতার কথা আমরা শুনছি নানাভাবে, সেটি হতো না। আবার অন্যভাবে প্রশ্ন করলে যে এই আন্দোলনটিতে যে বিএনপি নেতৃত্ব দিয়ে সফল হতে পারল না, সেইটাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? দুটো জিনিস। একটা হচ্ছে যে এখানে আপনার বিএনপি নেতৃত্বে হলে অনেক ভালো হতো, বিএনপি নেতৃত্বে হয়নি এ কথাটা বলছেন কেন? বিএনপি তো এর মধ্যে শেষ দিন পর্যন্ত, শেষ মুহূর্ত পর্যন্ত ছিল এই আন্দোলনে। এই ছাত্র জনতার আন্দোলন শুরু হয়েছে 2 মাস হলো, তার আগে তো আমরা মাঠে, এবং আমরাই আপনার মাঠেছি, আমরা জেলে গেছি, আমাদের 60 লক্ষ লোকের বিরুদ্ধে মামলা হয়েছে, আমাদের 700-এর উপরে মানুষ আপনার গুম হয়ে গেছে ইলিয়াস আলী সহ। এইটা তো আমরা, আমাদের 15 বছর ধরে এটা চলছে, এবং অকথ্য অত্যাচার নির্যাতন আমাদেরকে সহ্য করতে হয়েছে। এবং ছাত্ররা যখন এসছে তখন আপনার তারা যে প্রথমে কোটা আন্দোলন, তারপরে সেই হত্যা, পরে সাথে সাথে তারা আপনার এক দফা আন্দোলনে গেছে। উই হ্যাভ গিভেন টোটাল সাপোর্ট টু দেম। আপনি সেই সময়কার পত্রিকাগুলো দেখুন, আমার বক্তব্যগুলো দেখুন। আমি প্রতিদিন সেই সময় আপনার প্রেস কনফারেন্স করেছি ওই কয়েকটা দিন, এবং ওই দিন সম্পূর্ণ আমি ছিলাম। আমরা এখানে বিভক্তি আনতে চাই না। আমরা এখানে মনে করি, এটা বিভক্তি না। আমি আমার বক্তব্যটা শেষ করে ফেলি ভাইয়া। জি জি, প্লিজ প্লিজ। এটা হচ্ছে যে এই বিষয়টাকে আমরা এক করে দেখতে চাই। এখন যে কোনো ধরনের একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হওয়া বা একটা ভুল বুঝবুঝি হওয়া, সমঝোতার অভাব হওয়া, এটা কিন্তু দেশের জন্য এই মুহূর্তে এতটুকু মঙ্গলজনক হবে না। না, এইটা আমি আপনার সাথে দ্বিমত পোষণ করছি না, কিন্তু আপনি বলছেন যে আপনি আসলে সাপোর্ট দিয়েছিলেন, আপনার সেই ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমরা প্রতিদিন আপনার বক্তব্য আমরা মিডিয়ায় দেখেছি, সরাসরি দেখেছি, বক্তব্য দেখেছি। আমার প্রশ্ন, আপনারা তো সাপোর্ট দিয়েছিলেন, কিন্তু লিডারশিপটা ছিল যে আসলে ছাত্রদের হাতেই, তাই তো? মানে এটা এই জায়গাটাতে আপনি যাচ্ছেন কেন? আমরা তো লিডারশিপ, এখানকার লিডারশিপটা আমরা ক্লেম করিনি। আমরা কি ক্লেম করেছি যে আমরা শেষ মুহূর্তে লিডারশিপটা আমরা দিয়েছি? একটা ক্লেম করেছি, করিনি তো। ওটা যাচ্ছেন কেন? আমরা বলছি যে ছাত্ররা শেষ মুহূর্তে, যে আমি তো আমার বক্তব্য বলেছি যে গোল আমরা তৈরি করে দিয়েছি, কিকটা করেছে ছাত্ররা। ওকে, আমি সেটা বারবার বলেছি যে এটা মাঠের মধ্যে বল তৈরি করে দিয়ে গোলের সামনে নিয়ে এসেছি আমরা, তারা কিক করেছে, সেভাবে ফ্যাসিস্টের কাছে। দ্যাটস দ্য পয়েন্ট। আপনার কাছে কি মনে হয় যে ওই সময় যে সরকারটি গঠিত হলো, অর্থাৎ শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে যে সরকারটি গঠিত হলো, সেই সরকারটি গঠনের পরে যে সেই সরকারে কি আপনাদেরও থাকা উচিত ছিল? আপনার মনে হয় এরকম যে মানে এটা একটি জাতীয় সরকার? না, আমি প্রায় এই ব্যাপারে আমি খুব পরিষ্কার কথা বলি যে আমরা এই সরকারে থাকতে চাইনি। কারণ আমরা মনে করেছি যে মূল বিষয়টা যেটা থাকবে সেটাকে আপনার নিরপেক্ষ, নির্দলীয় হলে সব দিক দিয়ে ভালো হবে। সেই কারণেই আমরা ওইভাবে কোনো পলিটিক্যাল গভর্নমেন্টের সময় আসুক সেটা নিয়ে আমরা কোনো কথা বলিনি, বরঞ্চ আমরা এই গভর্নমেন্টকে তৈরি করার ব্যাপারে আমরা সহযোগিতা করেছি। নির্দলীয় নিরপেক্ষ থাকুক সেটি আপনারা চেয়েছেন। এই প্রশ্নতে পরে আসছে, ডক্টর মোহাম্মদ ইউনূস এই সরকারের প্রধান হবেন, এটি বাছাই কি আপনাদের ভূমিকা ছিল? অবশ্যই আমরা সবাই মিলিত আমার কথা বলেছি, ছাত্ররা বলেছে, কারণ আমাদের সামনে অপশন তো খুব কম ছিল যে কয়জন ব্যক্তি সারা দেশে সর্বজনপ্রিয় হবে অথবা আপনার সকলের কাছে গ্রহণযোগ্য হবে, সেটা তার মধ্যে ডক্টর ইউনূস ডেফিনেটলি নাম্বার 1। ইতিহাসের খাতিরে একটু জানতে চাইছি, ওয়াজ হি দ্য ওয়ানলি অপশন? No, not necessarily only option, but he was the number 1 option. এবং আপনাদের মাধ্যমেই সেটা টেবলড হয়েছিল? ডেফিনেটলি, ওরা ছাত্ররাও করেছে, দিয়েছে, আমরাও দিয়েছি। ওকে, এখন যখন ব্যাপারটা এরকম দাঁড়ায় যে অনেক ক্ষেত্রে আপনি শোনেন যে সরকারের পক্ষ থেকে বিএনপির অনেক সমালোচনা করা হয়, এবং কেউ কেউ এরকম বলতে চেষ্টা করেন যে বিএনপি কোনো কোনো ক্ষেত্রে আওয়ামী লীগের সাথে মিলেও আসলে এই সরকারকে একটু চাপে রাখতে চায়। সেই ব্যাপারটাকে তাহলে আপনি আসলে কিভাবে দেখেন? কারণ আপনি দেখুন, আমি খুব খুশি হতাম আপনি যদি মোর পলিটিক্যাল সাইডগুলোতে যেতেন। জি, আপনি এমন কতগুলো ব্যাপার নিয়ে আসছেন যে বিষয়গুলো কিন্তু আপনার, আমি মনে করি যে এই মুহূর্তে এই দেশের জন্য এই বিষয়গুলো খুব একটা ইম্পর্টেন্ট না, বরঞ্চ ক্ষতিকর। ওকে, আমি খুব কিছু ক্যাটেগরিক্যালি বলতে চাই আপনাকে যে এখন আমাদের সামনে যে বিষয়টা সবচেয়ে বড় প্রয়োজন সেটা হচ্ছে যে একদম
পিসফুল ট্রানজিশন টু ডেমোক্রেসি। And এটা হচ্ছে সবচেয়ে বড় প্রয়োজন। okay, এবং তার জন্য যে সংস্কারগুলো করা দরকার সেই সংস্কার করার জন্য সময়টুকু নেওয়া। আমরা ওই দিকে যেতে পারলে আমরা মনে করি যে জাতির যে চ্যালেঞ্জ মোকাবেলা করছে সেটাকে বহুলাংশে সম্ভব হবে আপনার নেওয়া, একই সঙ্গে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। তাহলে কি আপনি সংস্কার নিয়ে একটু কথা বলবেন? কিন্তু আমি আসলে সংস্কার নিয়ে যখন কথা বলতে চাই তখন তো আসলে একটা টাইমলাইন আমার জানতে হবে যে আসলে আপনার সংস্কার না, আপনার জানতে হবে, কিন্তু আমি তো দিতে নাও পারি। জি 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 জি, সেটি আপনার জানাটা তো আমার কাছে খুব বেশি ইম্পর্টেন্ট না। ওকে, তাইলে আপনার কাছে ইম্পর্টেন্ট এখন হচ্ছে যে মানে কোনটা, যে এই সরকার আমার কাছে আমি খুব পরিষ্কার করে বলেছি, আমি মনে হয় যে আমি কোনো অস্পষ্ট নেই। আমি বলেছি যে এই সরকার যে সংস্কারের কাজে হাত দিয়েছে সেই সংস্কারগুলো যারা দ্রুত শেষ করবে, এবং সেটা স্পষ্ট করে বলাও আছে আমাদের যে একটা সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য যেটুকু প্রয়োজন সেটুকু করেই তারা যাবে, এটা আমাদের বক্তব্য। কিন্তু তাদের মূল যে 6টা কমিশন তারা করেছে সেই 6টা যত দ্রুত করতে পারে আমরা মনে করি সেটা দ্রুতই করে নিয়ে যাওয়া সম্ভব। এটা কোনো ব্যারিয়ার না, নো ব্যারিয়ার। ওকে, আপনি কি মনে করেন যে নির্বাচন সুষ্ঠু করার জন্য সংবিধানে উপপ্রধানপতি, উপরাষ্ট্রপতি, 2বারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া, সংসদ উচ্চকক্ষ, এগুলি খুব গুরুত্বপূর্ণ? মানে এগুলি না না, আপনি জিনিসটার ব্যাখ্যাটা বোধহয় এমন মনে হয় যে আপনি আপনার মতো করে দিচ্ছেন। আমরা যেটা সবাই আমরা যেটা লক্ষ্য করেছি সেটা আমরা দেখেছি যে আপনার বাংলাদেশের যে রাষ্ট্র কাঠামো যেটা বারবার পরিবর্তন হয়েছে 72 সাল থেকে আপনার কিছুদিন আগে পর্যন্ত শেখ হাসিনা সেটাকে আপনার তছনছ করে দিয়েছে। এটাকে একটা স্ট্রাকচার আনা দরকার। আগেরটাই যে থাকবে তো মানে নেই। আমরা মনে করেছি এই কাজগুলো হলে এটা আরো সুন্দর হয়, যে কারণে আমরা আমাদের মতো করে আমরা 31 দফা দিয়েছিলাম। সেই 31 দফার প্রেক্ষিতে আমরা এই বিষয়গুলোতে আমরা এসেছি। আমরা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর যে আপনার ক্ষমতার ভারসাম্য সেটাকে রক্ষা করতে চেয়েছি, এবং একই সঙ্গে আমরা মনে করেছি যে উপরাষ্ট্রপতি হলে সেখানে আরেকটা ব্যালেন্স তৈরি হয়। আমরা মনে করেছি যে আপনার উপপ্রধানমন্ত্রী হলে সে আরেকটা ব্যালেন্স তৈরি হয়, একটা মন্ত্রীদের মধ্যে প্রধানমন্ত্রীদের মধ্যেও ক্ষমতার ভারসাম্য সৃষ্টি হয়। ডেমোক্রেসি অ্যান্ড এ পার্লামেন্ট ফর্ম অফ ডেমোক্রেসি, এটা তো আপনার কারো কাছে সুনির্দিষ্ট একক ব্যক্তির হাতে ক্ষমতা থাকে না, রাইট? পার্লামেন্টারি ফর্ম অফ ডেমোক্রেসি বেশি করে সেই জিনিসটাই আমরা করার চেষ্টা করেছি। আপনি আসলে এটি আমাদের স্বীকার করতেই হবে যে আপনি বরাবরই এই ব্যাপারে কনসিস্টেন্ট। আপনি এই ব্যাপারটি এমন কি অগস্টে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর সেই অগাস্ট থেকে আপনি বলে আসছেন যে আওয়ামী লীগকে বাদ রেখে নিষিদ্ধ করে নির্বাচন, গণতন্ত্র ঠিকঠাক চর্চা হবে না। আমি প্যারাফ্রেজ করছি, কারেক্ট মি ইফ আই এম রং। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও সম্প্রতি সরাসরি বলেছেন বিএনপি যেহেতু চায় না সেহেতু আওয়ামী লীগকে নিয়েই নির্বাচন হবে। আওয়ামী লীগ নিয়ে আপনাদের এই অবস্থানের কারণ কি? প্রতিপক্ষের নিষ্ক্রিয়তার আমার মনে হয় এই জায়গায় বলতে আমি বাধ্য হচ্ছি যে প্রফেসর ইউনূস সাহেব সঠিক, আমরা যেটা বলেছি সেটা সঠিকভাবে তিনি প্রেজেন্ট করেন নাই। কারণ আমরা চাই, এ কথা আমরা কোথাও বলিনি। আমরা বারবার এই একটা কথাই বলে এসেছি যে আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল, সে রাজনীতিতে থাকবে কিনা, নির্বাচন করবে কিনা, ইট উইল বি ডিসাইডেড বাই দ্য পিপল, নট বাই এনি পার্টিকুলার পলিটিক্যাল পার্টি। আমি একটা রাজনৈতিক দল, আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল। সুতরাং আমি মনে করি এটা আমাদের জন্য শোভনীয় নয়, শালীন নয় যে আরেকটা দল থাকবে কি থাকবে সেই সম্পর্কে কমেন্ট করা। ওকে, পরিষ্কার। নির্বাচনেই সিদ্ধান্ত হবে যে আওয়ামী লীগ থাকবে কি থাকবে না। তাহলে হচ্ছে যে আপনাদের সাথে এইটা নিয়ে ডক্টর ইউনূসের আসলে সেই অর্থে কথা হয় না। আপনি বললেন যে সেটা আসলে হয়তো ওনার কাছে ভুল উপস্থাপন করা হয়েছে বা উনি ভুল বুঝেছেন। আমি জানি না উনি কিভাবে বলেছেন, এটা ওনার বক্তব্য, কিন্তু আমরা এই ধরনের কোনো বক্তব্য দেইনি। দর্শকদের মধ্যে অনেকেই একটি প্রশ্ন করছেন, একটু যেটি হচ্ছে যে আপনি গত 15 বছরের, বা যদি আমি বলি যে শেষ 7-8 বছরে আপনি অনেক বেশি যার সাথে মাঠের রাজনীতিতে আপনার কথার লড়াই হয়েছে, সে ওবায়দুল কাদের সাহেব একবার বলেছিলেন যে আপনার বাসায় গিয়ে উঠবেন এবং উনি এখন কোথায় আছেন সেটি জানেন না। আপনি জানেন কিনা এটি কেউ জানতে চাইছেন। আপনার কাছে আশ্রয় চেয়েছিলেন কিনা তিনি, আর কি প্রশ্নটা অনেকটা। আমি এই ধরনের প্রশ্নের উত্তর দেই না। ওকে, এটাকে আমি মনে করি যে রাজনীতিটা এটা খুব ইম্পর্টেন্ট না।
ওকে, ঠিক আছে, আমি নেক্সট প্রশ্নে যাই। প্রশ্নে যাওয়ার আগে আসলে আপনার একটি কোট নিয়ে আমরা দর্শকদের কাছে জানতে চাইছিলাম যে সংবিধান সংস্কার হতে হলে নির্বাচিত সংসদ দরকার বলেছিলেন জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই অবস্থান সঠিক বলে মনে করেন কিনা? এই অবস্থান সঠিক বলে মনে করছেন শতকরা 35% দর্শক, শতকরা 65% দর্শক মনে করছেন যে এই অবস্থান সঠিক নয়। 75,000 দর্শকের মধ্যে ভোট দিয়েছেন। আপনি এটি নিয়ে মন্তব্য করলেও করতে পারেন। অনেকেই মনে করছেন যে আগে সংস্কার হওয়া উচিত, পরে নির্বাচন হওয়া উচিত। এই ব্যাপারটিতে কি আপনার কাছে মনে হয় যে এটিতে আসলে কোন একটা রেফারেন্ডাম দেওয়া উচিত, বা এটি আসলে? দেখুন, রেফারেন্ডাম দিলেও তো আপনার কনস্টিটিউশন অ্যাসেম্বলি লাগবে। রেফারেন্ডাম দিবে কে? আপনার মূল জায়গাগুলোতে আপনার ওইভাবে আলোচনা করতে আসলে না, আপনার যে আসলে এই সিদ্ধান্তগুলো নিতে হবে তো একটা ইলেক্টেড বডিকে। রাইট। সেই ইলেক্টেড বডি কনস্টিটিউশন অ্যাসেম্বলি হতে পারে, পার্লামেন্ট হতে পারে। আপনি সংবিধান যখন আপনি পাস করবেন, সেই সংবিধান পাসটা করবে কে? কে করবে? হু ইজ দ্য অথরিটি? সংবিধান নিয়ে যখন কথা উঠলো তখন আরেকটা জনপ্রিয় কথা এরকম যে এই সরকারের আসলে সংবিধানের এত অনুগামী হওয়া দরকার ছিল না যে আসলে সংবিধানটাকে, আপনি কি এটা মনে করেন? কেন সরকারের সংবিধান নিয়ে অনুগামী হওয়া দরকার ছিল না কেন? কারণ এটি ফেসিস্ট হাসিনার সংবিধান, মানে যারা যেটি বলছেন সেটির কথা আমি বললাম আর কি। না, বিষয়টা তো হচ্ছে কি, ফ্যাসিস্টের সংবিধানকে আপনি বিপ্লব করে উড়িয়ে দেন, বাতিল করে দেন, সেটা আপনারা করেন নাই। সেটা তো এই সরকার করে নাই, বা তারা করতে পারে নাই। এটা যদি আপনার বাতিল করে দিত, সংবিধানকে উড়িয়ে দিত, একটা বিপ্লবী সরকার গঠন করতো, তাহলে এই প্রশ্নগুলো আসতো। এখন এই প্রশ্নগুলো অবান্তর। এখন এই প্রশ্নগুলো করা মানেই হচ্ছে আপনার পিছন দিকে চলে যাওয়া এবং এটাকে ড্র্যাগ করা। আমি মনে করি এই আলোচনাগুলো খুব বেশি প্রয়োজন নেই। আচ্ছা, শুধু একটু এটা জানতে চাই যে এটা যে আসলে ওরা বিপ্লবী সরকার করতে পারলো না, তখন যে সংবিধানটাকে উড়াই দিতে পারলো, এর পিছনে কি কোনো কারণ আছে? আপনাদের কোনো পরামর্শ আছে? বা ডক্টর, আমি জানি না, তাদের তো আসলে একটা জিনিস আপনারা কেন ভুল করছেন। যখন এই আপনার এই বিপ্লব হয়, তখন কি ছাত্রদেরই বা আপনার কোন রকমের একটা অর্গানাইজ পলিটিক্যাল পার্টি? দেখেন, একটা বিপ্লব করতে হলে একটা বিপ্লবী সংগঠন দরকার, বিপ্লব করতে হলে একটা বিপ্লবী সেনাবাহিনী দরকার। এই বিষয়গুলোতে আমরা সবাই যা যা খুশি বলে যাচ্ছি, যার যেমন খুশি। এটা ঠিক না তো। আপনার বাস্তবতা সব কথা বলতে হবে, তাত্ত্বিক কথার সঙ্গে সঙ্গে বাস্তবতা থাকতে হবে। তো আমার কাছে মনে হয় যে এই বিষয়টি আপনি যেভাবে পরিষ্কার করলেন, সেটি আগেও আপনি বলেছেন, সেটি আসলে পরিষ্কার হলে আমাদের সবারই সুবিধা। এখন কেউ কেউ বলছেন এটি বিপ্লব না গণ অভ্যুত্থান না কি, সংবিধান থাকতে হবে না রাখতে হবে, সেটি নিয়ে আসলে অনেক কথা। রাষ্ট্রপতি নিয়ে আপনার এগুলো নিয়ে আমার খুব মাথা ব্যথা নাই ভাই। আমি আপনাকে খুব পরিষ্কার করে একটা কথা বলি, খালেদ সাহেব। জি, আই এম এ টোটালি ডেমোক্রেট। আমি একটা আপাদমস্তক গণতন্ত্র বিশ্বাসী মানুষ, এবং গণতন্ত্র বিশ্বাসী মানুষ বলি আমি গণতন্ত্রের কথাই সরকার বলি। এটা তো হয়তো কেউ এগ্রি করবে, কেউ এগ্রি করবে না, কেউ বিভিন্ন কথা বলবে, কেউ বুঝতে পারবে না। কিন্তু আমি এটা বুঝি, যেহেতু একসময় বিপ্লবী দল করেছি, একসময় বিপ্লবের কথা বলেছি, বিপ্লবও করেছি, যুদ্ধও করেছি। আমি যেটা বুঝি সেটা হচ্ছে যে বিপ্লব যদি কেউ করতে চায়, তাহলে তাদেরকে বিপ্লবী সংগঠন লাগবে। বিপ্লব যদি করতে হয়, তাদেরকে বিপ্লবী সেনাবাহিনী লাগবে। তা নাহলে ওই বিপ্লবকে এক মুহূর্তের জন্য কন্টেইন করা যাবে না। ওকে, আপনি গণতন্ত্রের কথা বলেন বলেই আপনার কাছে আসলে আমাদের প্রশ্ন বারবার যে আপনি সব মানুষের সমান অধিকারের কথা, গণতন্ত্রের কথা বলতে গিয়ে আপনি সব মানুষের সমান অধিকারের কথা বারবার বলছেন, সবার নিরাপত্তার কথা বলছেন, অথচ শাহবাগে সোমবার আন্দোলনরত সনাতনীদেরকে যুবদলের নেতৃত্বে লাঠিসোঁটা দিয়ে ধাওয়া দেওয়া হয়েছে বলে আমরা পত্রিকায় পড়েছি। আমরা যে কাজ প্রশাসনকে, পুলিশকে, সরকারি দলের লোকজনকে করতে দেখি, সেই দায়িত্ব আসলে যুবদল কেন নিচ্ছে? আপনি এটা নিয়ে কিছু বলবেন? এই দায়িত্বটা যুবদলের উপরে কেন চাপাচ্ছেন আপনারা? যুবদল যে করেছে তার প্রমাণ আছে কেন? ওয়াই দিস এই ধরনের বক্তব্য যাওয়ার চেষ্টা হচ্ছে কেন? আপনি সবসময় আমরা লক্ষ্য করেছি যে একটা এই ধরনের ঘটনাগুলোর সঙ্গে বিএনপিকে জড়িত করার চেষ্টা করা হয়। এই ধরনের ঘটনাগুলোর সঙ্গে এটা কোনো মতেই বিএনপির সঙ্গে কোনো সম্পর্ক নেই। এটা ওয়াজ দ্য গভর্নমেন্ট, দ্য পুলিশ, তারা করেছে এটা। আর সেই সঙ্গে আপনার সেই ছেলেরা যারা আপনার হয়তো সেখানে ছিল, তারা করেছে। যুবদলের কেউ এটার সঙ্গে জড়িত ছিল না। তার মানে যুবদল এজ এ পার্টি কখনোই ছিল না। তার মানে bdnews24.com-এর যে রিপোর্টটা আমরা পড়ছি, সেই রিপোর্টের ক্ষেত্রে এই কথা বলা হয়েছে, তাহলে এটা আসলে ঠিক না? আমি এই রিপোর্টের সঙ্গে একমত নই। ওকে,
আমরা 5 আগস্টের পরে এইটা খুব দেখতেছি যে বিএনপির সমালোচনা করতেছেন জামায়াতের আমির, বিএনপিকে ইঙ্গিত করে এরকম কথাও বলা হয়েছে তাদের তো নির্বাচনও লাগে না। আহ, আওয়ামী লীগ ইতিমধ্যে যা দখল করেছিল, আওয়ামী লীগ ফুটপাত থেকে শুরু করে সব বিএনপি দখল করে নিয়েছে, যা আওয়ামী লীগ 15 বছর সাজিয়েছিল তা দখল করে নিয়েছে, 80 ভাগ দখল করে নিয়েছে, ইত্যাদি ইত্যাদি। এই ব্যাপারটাকে আসলে পলিটিক্যালি আপনি কিভাবে দেখছেন, যে মানে আসলে মানে আমি পলিটিক্যালি ভাই ভিন্নভাবে দেখি। আমি আপনার আমি ব্যক্তিগতভাবে আমি খুব পজিটিভ মানুষ, আর আমি আপনার ঠিক ওই নিন্দুকের পর্যায়ে পড়ি না ব্যক্তিগতভাবে। মেবি আমার পলিটিশিয়ান হিসেবে সে দুর্বলতা হতে পারে। আমি প্রত্যেকটা জিনিসকে আপনার সামনে ফরওয়ার্ড লুকিং দেখতে চাই এবং একটা পজিটিভ ভাবে দেখতে চাই। তো সেই কারণেই আপনার জামাত ইসলাম কি বললো না বললো, কবে কি বলেছে না বলেছে, এগুলো আমি খুব বেশি দেখি না। আপনাকে আমি সত্য কথা বলছি। আমি মনে করি যে জামাত ইসলাম আমাদের সঙ্গে ইতিপূর্বে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করেছে ছিল, তারা যদি, আমরা যুগপৎ আন্দোলন করেছি, তারা যদি আমাদের সঙ্গে আবারও থাকে এবং করে, তখন আমরা সেগুলো চিন্তা করে দেখবো যে তাদের সঙ্গে আমরা কাজ করতে পারবো কি পারবো না। তো জামাত ইসলামের সঙ্গে এই যে একটা বিরোধ সৃষ্টি করার চেষ্টা, বা অন্যান্য দলগুলোর সঙ্গে বিরোধ সৃষ্টি করার চেষ্টা, গণতান্ত্রিক দলগুলোর সঙ্গে বিরোধ সৃষ্টি করার চেষ্টা, এটাকে আমি মনে করি এটা বোধহয় গণতন্ত্রের জন্য খুব শুভ নয়। আমরা এটি দেখেছিলাম যে এই শেখ হাসিনা সরকারের সময়ও আপনি সব সময় সব রাজনৈতিক দলের সাথে সংলাপ, আলোচনা, কথাবার্তা প্রাধান্য দিয়েছেন। যারাই আপনার কাছে এসছেন বা যারাই আপনাদের সাথে কথা বলতে চেয়েছেন তাদের সাথে কি ধরেন আমরা এক ধরনের নাগরিক ঐক্য দেখেছিলাম, মানে নাগরিক ঐক্যকে আমরা একসাথে দেখেছিলাম। আমরা দেখেছিলাম যে ডক্টর কামাল হোসেনের দলের সাথেও আপনাদের একটা ওই ঐক্যগুলির বা ওই রাজনৈতিক দলগুলির সাথে বিএনপির কথাবার্তা বা প্ল্যাটফর্মটা এখন কেমন? মানে আমি আর নাম না বললাম। খুবই ভালো। আমাদের প্রত্যেকটি দলের সঙ্গে প্রত্যেকেরই আপনার অত্যন্ত চমৎকার একটা আপনার যোগাযোগ আছে। যেহেতু আপনার এখন সময়টা ভিন্নভাবে যাচ্ছে, আমরা নিজেদের কাজ করার চেষ্টা করছি। আন্দোলন যেহেতু নাই, যুগপৎ আন্দোলনের বিষয়টা নেই, বাট উই আর ইন টাচ অলওয়েজ। আজকে তো মোস্তফা মহসিন মন্টুর সঙ্গে আমার কথা হয়েছে। আপনার গতকাল গণতন্ত্র মঞ্চের প্রায় সকলের সঙ্গে বসে আমরা কথা বলেছি, আমার অফিসে বসে কথা বলেছি। উই আর ইন টাচ। আমরা বিষয়গুলো দেখছি, পর্যবেক্ষণ করছি। আমরা সরকারকে যতটুকু পারা যায় আমাদের পরামর্শ দেওয়ার চেষ্টা করছি। আমরা গণতন্ত্রটা চাই, আমরা নির্বাচনটা চাই দেশের স্বার্থে, জনগণের স্বার্থে। কালের কণ্ঠকে আপনি একটি সাক্ষাৎকার দিয়েছিলেন, সেখানে জাতীয় সরকার নিয়ে একটি প্রশ্ন আসছিল। সেখানে আপনি বলছিলেন যে এরই মধ্যে আন্দোলন অংশগ্রহণকারী একটি দল নিয়ে একটি জাতীয় সরকার গঠন করার কথা বলেছি। এই জাতীয় সরকারটার কি নির্বাচন পরবর্তী সময় হবে? এটা কিসের ভিত্তিতে আপনার জাতীয় সরকার? আমরা বলেছিলাম যখন আমরা আপনার যুগপৎ আন্দোলনে যাই, সমস্ত রাজনৈতিক দলগুলোর সাথে যখন আমরা আলোচনা শুরু করি, এটা ছিল আমাদের প্রায় 2-3 বছরের একটা প্রক্রিয়া। 2-3 বছরের এই প্রক্রিয়ার পরে আমরা ওই যুগপৎ আন্দোলনে একমত হই এবং একটাতে এগিয়ে যাই। এখানে আমরা যেটা চিন্তা করেছিলাম যে আমরা আন্দোলন করব, আন্দোলন করার পরে নির্বাচন হবে। সেই নির্বাচনে আন্দোলনকারী দলগুলো যারা পার্লামেন্টে আসবে অথবা আসবে না, তাদেরকে সঙ্গে নিয়ে একটা আপনার জাতীয় সরকার গঠন করা। এই জন্য আমরা যে 31 দফা দিয়েছি, এই 31 দফাকে বাস্তবায়ন করার ব্যাপারটা আমাদের একার পক্ষে খুব ডিফিকাল্ট হবে। সমস্ত দলগুলোকে সম্পৃক্ত করে আমি মনে করি যে আপনার এই ক্রাইসিস পিরিয়ডে, যখন একটা চ্যালেঞ্জিং পিরিয়ড আসে, তখন বেস্ট হচ্ছে যে গোটা জাতিকে ঐক্যবদ্ধ করা। আমাদের বক্তব্য মূল বিষয়টাই ছিল জাতীয় ঐক্য। সেই জাতীয় ঐক্য আমরা সৃষ্টি করতে পেরেছিলাম বলেই কিন্তু হাসিনাকে এত দ্রুত চলে যেতে হয়েছে। অন্য একটা প্রসঙ্গ, এই প্রসঙ্গে আসলে আপনাকে বারবার এই প্রশ্নে উত্তর দিতে হয়েছে যে অন্তর্বর্তী সরকারে কি কোনো স্থানীয় সরকারের নির্বাচন করা উচিত? এটা আমার ব্যক্তিগত মত, আমি বলছি আমার দলের এখন এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। তবে স্থানীয় অন্তর্বর্তী সরকারের প্রথম প্রায়োরিটি হওয়া উচিত জাতীয় সংসদ নির্বাচন। অন্তর্বর্তী সরকারের প্রথম প্রায়োরিটি জাতীয় সরকার। মানে অনেক ক্ষেত্রে বলা হচ্ছে যে নির্বাচিত প্রতিনিধি না থাকার কারণে অনেক সমস্যা হচ্ছে, তৃণমূলে অনেক ঝামেলা হচ্ছে। সেটি এর চেয়ে সবচেয়ে বড় সমস্যা তো হচ্ছে পার্লামেন্ট নেই। আচ্ছা, পার্লামেন্ট না থাকলে যে সমস্যা হয় সেটা সবার আগে। এবং জাতীয় পলিটিক্যাল ক্রাইসিস যেটা হচ্ছে দেশে, ইকোনমিক ক্রাইসিস, তার সবকিছুর মূলেই হচ্ছে আপনার দেয়ার ইজ নো পার্লামেন্ট। পার্লামেন্টটা তো একটা শুধু পার্লামেন্ট না, এটা তো দেশের অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, স্বাস্থ্য, শিক্ষা সবগুলোকেই তারা একটা পলিসির মধ্যে আনে, নিয়ন্ত্রণের মধ্যে আনে।
তো সেই বিষয়টা আমরা সবার আগে দরকার। নানাভাবে আমি আবার আপনাকে কোট করি, আপনি বলছিলেন যে বিএনপি বিরোধী মনোভাব প্রসঙ্গে যে এটি একটি জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র। আপনাকে কোট করছি, আপনি বলছেন যে আমরা 111-এর গন্ধ পাচ্ছি, বিরাজনীতিকরণের গন্ধ পাচ্ছি, আমাদের সতর্ক থাকতে হবে, রাজনীতি বাদ দিয়ে বাংলাদেশে কিছু সম্ভব না। আপনার সেই শঙ্কা কি বাড়ছে না? কারণ এই সাক্ষাৎকারটি আপনি আসলে 2 অক্টোবর দিয়েছিলেন, 3 অক্টোবর প্রকাশ হয়েছিল এটি। আমি এটা বলেছি এবং তখন খুব কনসাসলি বলেছি, এবং এখনো যদি আমি মনে করি যে সে ধরনের কোনো আশঙ্কা আমি মনে করছি, তাহলে আবার বলবো। কারণ বাংলাদেশের অতীত অভিজ্ঞতা যেটা রয়েছে, যে আপনার এই ধরনের সময়গুলোতে এক্সট্রা আপনার যে ডিপলিটাইজেশনে যারা বিশ্বাস করে তার সামনের দিকে এগিয়ে আসে, অ্যান্ড দে ক্রিয়েট প্রবলেম ফর দ্য পিসফুল ট্রানজিশন টু ডেমোক্রেসি। এই কারণেই আমরা সবসময় এটাতে সজাগ থাকি, সতর্ক করি এবং এই বিষয়গুলো জনগণের সামনে তুলে ধরি। উপদেষ্টা পরিষদে কারা থাকবেন, কারা অন্তর্ভুক্ত হবেন, সেই ক্ষেত্রে আমরা এটি শুনতে পেয়েছি যে এই সরকার সবসময় আপনাদের মতামত চাইছে। তো না না না, লেট মি ভেরিফাই। প্রথম যে কমিটি যখন গঠন হয় তখন আমাদের কিছু প্রস্তাব ছিল, পরামর্শ ছিল, তার সবগুলো হয়েছে তাও না। কিন্তু পরবর্তীকালে আর কোনো উপদেষ্টার আপনার ইনক্লুশন বা এক্সক্লুশন, এটার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই, এবং আমাদেরকে কোনো জিজ্ঞাসা কেউ করেনি, করার প্রয়োজন হয়নি। অর্থনৈতিক ক্ষেত্রে এই মুহূর্তে অনেকেই বলছেন যে এই সরকারের অনেক সিদ্ধান্তের ক্ষেত্রে অর্থনীতিটাকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য, জাতীয় অর্থনীতি ঠিক রাখার জন্য অনেক সিদ্ধান্তের ক্ষেত্রে অনেক দোদুল্যমনতা দেখা যাচ্ছে। আবার কেউ কেউ বলছেন যে এটি ভালো করছে। আপনার মূল্যায়ন একটু শুনতে চাই, যে বাংলাদেশ ব্যাংকের জায়গায় অনেকে বলছেন গভর্নর ভালো করছেন অর্থ, আবার অনেকে বলছেন যে না, এটা আসলে কোথাও যাচ্ছে না। না, ভালো ভালো হচ্ছে আমরা মনে করি। আমার কথা নয়, আমরা আপনার বিভিন্নভাবে যে শুনতে পাই, তাতে বাংলাদেশ ব্যাংক এবং ফিনান্স মিনিস্ট্রি এরা আপাতত এখন পর্যন্ত এই একেবারে ধ্বংসস্তূপ হাসিনা তো শেষ করে দিয়েছে ভাই। এই বিষয়গুলো আমরা কেউ বারবার বলি না কেন? Why did you say these things again and again? She has destroyed the entire political structure and the economic structure, এবং লুট করে শেষ করে নিয়ে গেছে। চিন্তা করতে পারেন যে একটা দেশ থেকে যদি 2,00,000 কোটি ডলার লোপাট করে নিয়ে যাওয়া হয়, তার কি থাকে? সেটাই তারা করেছে এখানে। তো সেখান থেকে টেনে তুলতে, এই ধ্বংস থেকে টেনে তুলতে এই 3 মাস কি এনাফ টাইম? ইন নো ওয়ে। সুতরাং উই মাস্ট গিভ দেম টাইম, উই মাস্ট গিভ দেম সাপোর্ট, এবং পরামর্শ দিতে হবে। তাতে করে আমি তো মনে হচ্ছে যে কিছুটা ইমপ্রুভ অবশ্যই করেছে। শেখ হাসিনা যে বাংলাদেশের অনেকগুলি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, বা বলতে গেলে প্রায় সবগুলি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে ধ্বংস করেছেন এবং প্রতিষ্ঠান ধ্বংস করে নিজে বড় হতে চেয়েছেন, সেটি নিয়ে আমার অন্ততপক্ষে কোনো দ্বিধা বা মানে আমার কোনো দ্বিমত নাই। আপনার এই বক্তব্যের সাথে একমত। এটি আমি বারবার বলতেও চাই। এইটি বলতে আমি তখনও বলতে আমি কখনো দ্বিধা করি না, এখনো আমি বলতে এটি দ্বিধা করি না। কিন্তু প্রশ্ন হচ্ছে যে মানে প্রতিষ্ঠান ধ্বংস করার ক্ষেত্রে আমি যেগুলি প্রতিষ্ঠান বলি, আমি আরো পরিষ্কার করে বলতে চাই যে বিচার বিভাগ, প্রশাসন, শাসন, সংসদ, প্রেস, মানে যেগুলি ক্ষেত্রে আসলে রাষ্ট্র দাঁড়িয়ে থাকে স্তম্ভ বলে, মানে ওই প্রত্যেকটি প্রতিষ্ঠানের, নির্বাচন কমিশন, এগুলি ধ্বংস এই আগের সরকারের আমলে সম্পূর্ণভাবে মানে ধ্বংসপ্রাপ্ত হয়েছে, যে মানে বাংলাদেশ ব্যাংক। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে 2,00,000 কোটি টাকার কথাটা আপনি শুধু বলছেন না, অনেক অর্থনীতি বলছেন, আমাদেরকে সেই ধ্বংসস্তূপ থেকে হয়তো আমরা রেহাই পাবো না, কিন্তু আমরা কি কংক্রিট এভিডেন্স পাচ্ছি সে আসলে 2,00,000 কোটি টাকা কোথায় গেল, কে নিয়ে গেল, কার কাছে গেল? না, নিশ্চয়ই ওই তো কাজ তো করছেন এখন, এত দ্রুত তো হবে না আপনার। অলরেডি তো দেবপ্রিয় ভট্টাচার্যের যে একটা কমিটি করা হয়েছে, তারা কাজ করছেন, এটার উপরে ইনভেস্টিগেশন হচ্ছে, কিছু কিছু বেরিয়েও আসছে, কে কোথায় গেছে, কোন দিন গেছে। এগুলো তো আপনার একটা সময় লাগবে তো পুরো জিনিসটা করতে। বাট থিংস আর কামিং আউট। আপনাদের মিডিয়াই আপনারা দেখাচ্ছেন, এগুলো মিডিয়াই আপনারা বের করে নিয়ে আসছেন। আপনি কি বাংলাদেশের মিডিয়া বা আমরা যেগুলি দেখাচ্ছি সেই সব কথাগুলি আপনি আসলে ফ্যাক্ট হিসাবেই সবসময় নিতে পারছেন কিনা? কারণ অনেকে বলছেন যে শেখ হাসিনা সবাই চাপ ছিল, এখন অনেকে চাপ আছে। কোনো চাপ নেই, এগুলো ভুল কথা। যারা এগুলো বলে তারা আপনার নিজের দায় এড়ানোর জন্য বলে। আমি যতটুকু লক্ষ্য করি, আমি যখন আপনার সাংবাদিক ভাইদের সঙ্গে কথা বলি, আমি তো দেখি যে তাদের উপরে কোনো চাপ নেই, কোনো চাপ। চাপটা, প্রবলেমটা হচ্ছে অন্য জায়গায়। প্রবলেমটা হচ্ছে যে এখানে যে স্ট্রাকচারটা, মিডিয়ার যে স্ট্রাকচার গড়ে উঠেছে, এটা আপনার কর্পোরেট হাউস বেসড, এবং এখানে বেশিরভাগ কর্পোরেট হাউসের যারা ছিলেন তারা আপনার আগের সরকারের সঙ্গে তাদের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল,
ব্যবসাগত কারণে। ফলে ওই জায়গাটা তো এখনো শেষ হয়ে যায়নি, ওখানে কিছু কিছু সমস্যা আছে। এবং এই ফ্যাসিস্টের সঙ্গে যারা কাজ করেছেন, যারা তাদেরকে তার দোষর হিসাবে কাজ করেছেন, দে আর স্টিল দেয়ার। শুধু আপনি ওই জায়গাটা তো পরিষ্কার হয়নি পুরোপুরি, ইট উইল টেক টাইম। ব্যাপারটা কোনো দলের না, কিন্তু ব্যাপারটা হচ্ছে ফ্যাসিজম, এটা আমাদের মাথায় রাখতে হবে। ব্যাপারটা হচ্ছে অ্যান্টি ডেমোক্রেসি, অ্যান্টাই ডেমোক্রেসি, এই বিষয়গুলো মনে রাখতে হবে। এখন বলছে আমার অ্যান্টাই দ্য রাইটস অফ দ্য পিপল, অ্যান্টাই দ্য ভোটিং রাইটস অফ দ্য পিপল, হিউম্যান রাইটস এর বিরুদ্ধে। এই বিষয়টা একদিকে, আর গণতন্ত্র একদিকে। না, গণতন্ত্রের কথা মানে আপনার সাথে কথা বলার একটা সুবিধা হলো যে আপনি পলিটিশিয়ান হলো, আপনি গণতন্ত্রে যেহেতু বিশ্বাসী মানুষ, সেহেতু আপনি কি আসলে এই যে 3 মাস, 100 দিন, 105 দিন এই সরকার বা সরকারের যারা সমর্থক আছেন তাদের আচার আচরণ আপনার কাছে মানে গণতন্ত্রের নম্বরের খাতায় মানে আপনি কত দিবেন? মানে এটাকে মানে যেহেতু তারা এই প্রশ্নটা আমাকে আপনার বণিক বার্তার সম্পাদক সাহেব করেছিলেন। জি, আমি তাকে উত্তর দিয়েছি যে আমি আগে শিক্ষকতা করতাম, তখন আপনার খাতা দেখতাম, স্কোর দেখতাম, স্কোর করতাম। এখন তো আপনি পলিটিক্সে, এখন তো আপনি স্কোর আমি সেভাবে দেই না। আমি স্কোর দেই জনগণের রায়ের ভিত্তিতে। আচ্ছা, মানুষ ভোট দিয়ে কোন রায় দিচ্ছে, দ্যাট ইজ মাই স্কোর, আমি সেটা দেখি। আমি মনে করি যে একটা আনফর্চুনেটলি কনসার্টেড ক্যাম্পেইন আর এফোর্ট যে এই সরকারকে হেয় প্রতিপন্ন করা, তাদেরকে ছোট করে খাটো করে দেখানো, এটা একটা আছে একটা সাইড থেকে, একটা কর্নার থেকে। এটা তো মারাত্মক। এই সরকারকে আমাদেরকে সহযোগিতা করতে হবে, তাদেরকে আমাদের সফল করার চেষ্টা করতে হবে। ভুল ত্রুটি তো থাকবেই, তারা তো আমরা অভিজ্ঞ, একেবারে রাজনীতি অভিজ্ঞ, রাষ্ট্র পরিচালনা সবাই যে অভিজ্ঞ তা তো না, বাট দে হ্যাভ দ্য ইন্টেনশন টু ডু গুড। তারা ভালো করতে চায়, লেট আস সাপোর্ট দেম। আমাদের ছেলেরা এসছে এগিয়ে, তাদেরকে আমাকে সমর্থন করতে হবে, এটা বাস্তবতা। কেন সবসময় নেগেটিভ দেখবো? Let us see it positively. না, এটা খুবই ইন্টারেস্টিং জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা আপনাকে ধরেন আপনাকে নিয়ে আমি যত কাগজপত্র, রেকর্ডিং, ভিডিও সব দেখতে বসছি, তখন বিএনপির সবগুলি নিয়ে আমার কাছে মনে হচ্ছিল যে আপনারা আসলে এই সরকারকে আর সময় দিতে চান না। যেমন আমি এই সরকারকে আর সময় দিতে চাই না, আমি মনে করি এই মুহূর্তে নির্বাচন হওয়া উচিত, আমার কাছে গণতন্ত্র শেষ কথা। কিন্তু আপনার কথা শুনে মনে হচ্ছে যে আপনি আসলে যৌক্তিক সময় দিতে চান, এবং যৌক্তিক সময়টা আসলে কতদিন সেটাও আপনি বলতে চান না, সেটা আসলে 3 বছরও হইতে পারে। তো এটা একটা মানে না না, ভুল কথা। আপনি আবার যে বলেন 3 বছর হতে পারে, 3 বছর কখনোই যৌক্তিক সময় নাই। এবং আপনার আমি যৌক্তিক কথাটা আপনার ব্যাখ্যাটাকে আমরা সঠিকভাবে নিতে হবে। একটা অর্থাৎ একটা যে সংস্কার কয়েকটা কথা আমি বলেছি, সংস্কার তো শেষ হয়ে যাচ্ছে 30শে ডিসেম্বরের মধ্যে, নভেম্বরের মধ্যে সাবমিট করবে, 31শে ডিসেম্বরের মধ্যে সমস্ত চূড়ান্ত সাবমিট হবে, তারপরে আলোচনা হবে, তারপরে আমার তো মনে হয় এটা খুব বেশি সময় লাগার কথা নয়। কিন্তু তারা একটি নতুন ভোটার তালিকা করতে চাচ্ছে, নতুন ভোটার তালিকা করলে তো এটা তো সময় লাগবে আসলে সংস্কার। খুব বেশি সময় লাগার কথা না তো, নতুন ভোটার তালিকাও যদি করতে চায় তাও বেশি সময় লাগার কথা না। আর ভোটার তালিকা করতে নিয়ম আছে, সেই নিয়মে করলে তো কোনো সময় লাগবে না। উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ আমাকে বলেছেন যে শুধু ভোটার তালিকা করতেই আজকে যদি শুরু করে তাহলে 9 মাস লাগবে। যদি কেউ বলে থাকে, আমি বলবো যে নির্বাচন সম্পর্কে তার খুব ভালো ধারণা আছে বলে আমার কাছে মনে হয় না। আচ্ছা, তাহলে আপনি মনে করেন যে যৌক্তিক সময়টার মধ্যে থেকে থাকলে, আমি আর আপনাকে টাইম ফ্রেমটা জানতে চাই না, যদিও আমার জানতে খুবই ইচ্ছা করছে যে আপনার মাথায় কোনো একটা তারিখ আছে কিনা। যেমন কেউ কেউ বলছে যে 2025-এর মধ্যেই আসলে নির্বাচনটা হয়ে যাওয়া উচিত। আমার কাছে অবশ্য মনে হয় যে নির্বাচনটা 2025-এর মধ্যে হলেও ঘোষণাটা এই মুহূর্তে আসা উচিত যে নির্বাচনটা কবে হবে, একটা রোডম্যাপ। সেটা তো আমরা বলেছি, আমরা কিন্তু সেটা পাবলিকলি বলেছি, আমরা একটা রোডম্যাপ চাই। বলেছি যে গভর্নমেন্টের উচিত একটা ইমিডিয়েট একটা রোড ম্যাপ দেওয়া, তারা কবে কি করবেন, এটা তো গভর্নমেন্টের ডিউটি, আমার না। ওকে, আমি কেন বলতে যাবো যে কবে তুমি কি দেবা? গভর্নমেন্ট বলবে যে আমি এতদিনে এটা দেবো। এই কথাটা আমরা খুব পরিষ্কার করে বলেছি, এটার মধ্যে কোনো কিন্তু গোপনীয়তা নেই। গভর্নমেন্টের যারা সাপোর্টার তারা বলছে যে একটি নির্বাচন থেকে আরেকটি নির্বাচন দেওয়ার জন্য এই আন্দোলন হয় নাই, আন্দোলনটি হয়েছে অনেক কিছুকে সামনে রেখে। অনেক যারা এই কথা বলছে, যারা এই কথা বলেছে, তারা সবাই আন্দোলনের সঙ্গে কতটা জড়িত ছিল সেটা আমি জানি না। আমরা 15 বছর ধরে আন্দোলন করছি, আমরা কিন্তু কখনোই একথা, আমরা 31 দফা আমরা দিয়েছি 2 বছর আগে, সংস্কারের কথা আমরা বলেছি। একটি নির্বাচন থেকে আরেকটি নির্বাচন কেন দরকার এটা তাদেরকে বুঝতে হবে।
সংস্কার করে একটা নির্বাচন দরকার। নির্বাচন ছাড়া গণতন্ত্রের রাস্তাটা, ফটকটা ওটাই, গেটটা সেটাই। সেখানে আপনাকে যেতে হলে নির্বাচন করেই যেতে হবে। কারা, কে, হু ইজ এলিজিবল টু রুল দিস কান্ট্রি, কারা দেশ চালাবে, এই কথাটা তো আপনার জনগণই ঠিক করবে। সেই জন্যই নির্বাচন ইজ দ্য অনলি অল্টারনেটিভ। এই সরকারের ম্যান্ডেট নিয়ে যখন আমি প্রশ্ন করি তখন এই উত্তর আসে যে ম্যান্ডেট হচ্ছে অভ্যুত্থান, আর যদি বিএনপি যে নির্বাচনটি যৌক্তিক সময় বা যত শীঘ্র সম্ভব দেওয়ার কথা বলছে, এটি যদি ঠিক হতো, জনগণ তো 28 অক্টোবরই আসলে দেশকে শেখ হাসিনা পালাতে বাধ্য হতো। এটা কুতর্ক, হ্যাঁ, এগুলো কুতর্ক। আজকে মনে হয় আমি আপনাকে অনেকগুলি কুতর্কের মধ্যে আসলে নিয়ে আসছি। আপনার পছন্দসই আমি দুই একটা প্রশ্ন করতে চাই, আপনি বা আপনার বিষয় আপনি যদি একটু বলেন। দুই একটা বিষয় শেষ হয়ে আসছে। আমি সবসময় মনে করি যে আমার দৃষ্টিকোণ থেকে আমি মনে করি যে গণতন্ত্রের শেষ কথা। শেখ হাসিনার সবচেয়ে বড় অপরাধ আমি মনে করি যে তিনি গণতন্ত্র এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করেছেন। দুর্নীতি বা অন্যান্য অন্যায় অত্যাচার, জুলাই মাস, সেগুলি সব মাথায় রেখে আমি বলি তার সবচেয়ে বড় অপরাধ হচ্ছে তিনি গণতন্ত্রকে ধ্বংস করেছেন। আমরা আর গণতন্ত্রের ধ্বংসের জায়গায় আর দেখতে চাই না। আপনার পছন্দের যদি কোনো বিষয় থাকে আপনি এটা একটু আমাদেরকে একটু বলতে পারেন। আজকে আমি দুঃখিত যে অনেকগুলি অপ্রিয় বিষয় আপনাকে আমার হয়তো মানে আপনার অপ্রিয় বিষয়ের প্রশ্নের উত্তর, অপ্রিয় প্রশ্নের উত্তর দিতে আমি অভ্যস্ত, অতীতও দিয়েছি আমি এখন। এবং এই আত্মবিশ্বাস আমার আছে যে আপনার এই অপ্রিয় প্রশ্নগুলোর উত্তর আমি আমার মতো করে দিতে পারবো। আমার বিশ্বাস আমার দর্শক যারা, শ্রোতা যারা, তারা সেটাকে গ্রহণ করতে পারবেন। আমার কাছে একটাই প্রশ্ন, এই দেশটা আমাদের। আমরা 1971 সালে স্বাধীনতার যুদ্ধ করেছি, পাকিস্তান হানাদার বাহিনীকে উঠিয়েছি। তখন আপনার 30 লক্ষ বলে যে বলুন, 30 লক্ষ লোক শহীদ হয়েছে, 3 লক্ষ মা বোনের ইজ্জত গেছে, আমরা দেশ স্বাধীন করেছি। পরবর্তীকালে অনেক চড়াই অত্যায় পার হয়েছে, বারবার আমরা আঘাতপ্রাপ্ত হয়েছি, গণতন্ত্র ধ্বংস হয়েছে, গণতন্ত্র আবার এসছে। আমরা এখন একটা জায়গায় এসছি যেখানে আমাদের একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে। সেই সম্ভাবনাটা হচ্ছে যে আমরা একটা নতুন, সবাই মিলে চিন্তা করে একটা নতুন বাংলাদেশ গড়ার আমরা শপথ নিয়েছি। এই বিষয়টাতে আমরা এগিয়ে যাই। লেট আস নট ডিভাইড, লেট আস নট, আমরা নিজেরাই নিজেকে বিভক্ত করে না ফেলি, এক জায়গায় এসে সঠিকভাবে এগোই। আমার সকলের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, বিশেষ করে বাংলাদেশে যারা রাজনীতির সঙ্গে জড়িত হয়েছেন তাদের সকলের কাছে আমার অনুরোধ থাকবে যে আসুন আমরা বাংলাদেশটাকে রক্ষা করি, জাতিকে রক্ষা করি এবং গণতন্ত্রকে রক্ষা করি। সেটাই একমাত্র পথ। লাস্ট প্রশ্ন, এটা অবশ্য দর্শকদের প্রশ্ন, কারণ আমাদের এই অনুষ্ঠানটি চ্যানেল 24-এও সরাসরি দেখানো হচ্ছে, সুতরাং আমাদের চ্যানেল 24-এর জন্য আমাদের একটু সময়ও দিতে হবে। আমি শুধু এই প্রশ্নটি করতে চাই জনাব যে বাজার ব্যবস্থাপনা মানে অনেকেই বলছেন যে মানুষের নাভিশ্বাস উঠছে হচ্ছে বাজারে দ্রব্যমূল্য পরিস্থিতির কারণে। আবার কেউ কেউ বলছেন যে আমরা যেহেতু বাজারে সিন্ডিকেট ভাঙতে পারতেছি না, এই কারণে আমরা আসলে ভোক্তা পর্যায়ে জিনিসটা নিতে পারতেছি না। এবং সিন্ডিকেটের জন্য অনেকে আবার বিএনপিকে দায়ী করছেন যে আগে যা আওয়ামী লীগ করতো এখন এগুলি বিএনপি বসে বসে এই চাঁদাবাজিগুলি করে। শোনেন, এগুলো কিছু মানুষ আছেন, কিছু মনে করবেন না, যাদের আসলে ধারণাগুলো খুবই অস্পষ্ট এবং পরিষ্কার না, এবং তাদের বায়াস, তারা বিএনপিকে দায়ী করার জন্য রেডি হয়ে থাকেন। প্রশ্নটা হচ্ছে সে জায়গায় না, বিএনপি কেন, এই সিন্ডিকেটের বিএনপি কেমন করে ঢুকবে? এর আগে তো আপনার আওয়ামী লীগ দীর্ঘ 15 বছর ধরে তারা সিন্ডিকেট তৈরি করে লুটে খেয়েছে। আপনি বলেন, আমি নামগুলো বলতে পারি। হ্যাঁ, আপনার এসালাম রহমান, আপনার এসালাম থেকে শুরু করে যতগুলো মানুষ আপনার আছে, তাই তো এইসব বাজার ব্যবস্থা সিন্ডিকেট তৈরি করেছে। এবং কনজিউমার গুডস যা ইম্পোর্ট করা হয় তারা এরাই ইম্পোর্ট করে এবং এখনো তারাই নিয়ন্ত্রণ করে। সেই বিষয়গুলো তো আমি আবারও বলছি, সেই বিষয়গুলো আপনি একদিনে পারবেন না, ইউ হ্যাভ টু টেক সাম টাইম। এটা তো কোনো আপনার একটা অলৌকিক শক্তি নাই কারোর মধ্যে যে সবকিছু মুহূর্তের মধ্যে ঠিক করে দিল। যেটাকে আপনি ধ্বংস করে দিয়েছেন, মাটিতে মিশিয়ে দিয়েছেন। অর্থনীতি বলতে বড় বড় মেগা প্রজেক্ট করেছেন, কিন্তু মানুষ তো শেষ হয়ে গেছে। সেটাকে ফিরিয়ে নিয়ে আসতে ইট উইল টেক সাম টাইম ডেফিনেটলি, অ্যান্ড উই মাস্ট গিভ দ্যাট টাইম। এমনিতে সাপ্লাই চেনের ক্ষেত্রে অনেক সময় সরবরাহ লাইনের ক্ষেত্রে যেটা ছোট মানে স্থানীয় পর্যায়ে আপনারাও বিএনপি থেকে আসলে আহ্বান জানিয়েছেন এরকম কেউ করে থাকলে আসলে তার বিচার করা, অনেক ক্ষেত্রে আপনারা কাউকে বহিষ্কারও করেছেন। এই ব্যাপারটাকে আপনি কত বড় সমস্যা মনে করেন যে মানে আসলে? না, আমি আমাকে বলি, আমি কিন্তু মাঠের মানুষ,
আমি আপনার ঢাকা বেস পলিটিশিয়ান নই, আমি মাঠ থেকে উঠে এসেছি রাজনীতি করতে করতে। আমি পৌরসভা মেয়রও ছিলাম, চেয়ারম্যান ছিলাম। শুধু আই নো যে আপনার মাঠে বাজারে হাটগুলোতে কি হয় না হয়। এখানে আমাদের দুর্ভাগ্য যে গত 53-54 বছরেও আমরা মার্কেটিং সিস্টেমটাকে আমরা ঠিক করতে পারিনি, কোনো গভর্নমেন্টই পারেনি, মেবি দ্যার ভেস্টেড ইন্টারেস্ট বলে পারেনি। এখানে ওই বিষয়টাকে আমরা যদি সঠিক করা না যায় তাহলে এটা কোনোদিনই ঠিক করা যাবে না। সেটা হচ্ছে যে আপনার যে মার্কেটিং এর মাঝখানে যে সমস্ত আপনার এই যে দালালরা যারা আছে আপনার, যারা ভাগ করে নিয়ে যায়, ভাগ করে টাকাগুলো নিয়ে যায় 4টা 5টা 6টা করে, সেখানে কিন্তু বেরিয়ে আসতে পারলে ওই কৃষক যে দামে বিক্রি করছে সেই দামটা ভোক্তারা পাবে না। দ্যাট ইজ দ্য প্রবলেম। সুতরাং এইটা করার জন্যে আপনার সুনির্দিষ্ট প্ল্যানিং দরকার, পরিকল্পনা দরকার এবং সময় দরকার, যেখানে আপনি এটা করা সম্ভব হবে। আপনি জানেন খুব ভালো করেই পৃথিবীর বিভিন্ন দেশে আপনার কোঅপারেটিভস আছে, অ্যাসোসিয়েশনস আছে, আপনার যারা ফার্মার্সদের, যারা আপনার এইসব মার্কেটিং এর সঙ্গে জড়িত হয়। আমাদের এখানে আনফর্চুনেটলি সেই ধরনের কিছু গড়ে ওঠেনি, উঠতে দেয়নি বা ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ। এই জায়গাগুলোকে ঠিক করার জন্য ভবিষ্যতে যারা সরকারে আসবেন তারা এটা যেন কাজ করতে পারেন এবং অর্থনীতিবিদরা যেন ওই লক্ষ্যে কাজ করেন, সেটা অত্যন্ত জরুরি ব্যাপার। জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আজকে অনেকগুলো বিষয়ের অবতারণ আমরা করেছি, আপনি সবগুলো বিষয়েই আসলে আপনার অবস্থান, দলের অবস্থান চমৎকারভাবে প্রাঞ্জল ভাষায় আপনি বর্ণনা করেছেন। আমাদের দর্শকরা খুব উপভোগ করেছেন, তারা খুবই অ্যাক্টিভ ছিলেন। 14,000-এর মতো দর্শক, কনকারেন্ট ভিউ ছিল আমাদের ইয়েতেই, চ্যানেল 24-এও নিশ্চয়ই অনেকে দেখেছেন এবং অনেকে অনেক মন্তব্য করেছেন। বেশিরভাগ আপনার সাফল্য কামনা করেছেন, দলের সাফল্য কামনা করেছেন, কেউ কেউ কিছু সমালোচনাও করেছেন। আমরা পলিটিক্সে যখন করি তখন সমালোচনা সহ্য করতে হবে। আপনাকে ঠিকানার পক্ষ থেকে অনেক বেশি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি এখানে। আপনাকে অনেক ধন্যবাদ।